বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 কারণে সারা বিশ্বে যে মহামারী চলতেছে, বাংলাদেশেও সেই মহামারীর মধ্যে যাওয়ার কারণে তোমাদের ক্লাস কার্যক্রম সরাসরি বা প্রত্যক্ষ পদ্ধতিতে ব্যাহত হয়। আমরা বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইন কার্যক্রমে আমরা তোমাদের ক্লাসটা চালিয়ে নিচ্ছি আর কি। ক্লাসের শুরুতে আমি আমার পরিচয় দিই। আমি দেলোয়ার হোসেন, অর্থনীতি বিভাগ। আমি তোমাদের আজকে দ্বাদশ দ্বিতীয় পত্র চ্যাপ্টার 9 বা নবম অধ্যায় থেকে আমরা আজকে পড়াবো। আমাদের আজকের টপিকস সরকারি অর্থ ব্যবস্থা। টপিক্সের অধ্যায়ের নাম হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থা। তো আমরা সরকারি অর্থ ব্যবস্থায় সরকারের গত ক্লাসে আমরা সরকারের নবম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অনলাইন ক্লাসে যারা কার্যক্রমে অংশগ্রহণ করছিল তারা বা আমাদের নরসিংদী সরকারি কলেজ ইউটিউব চ্যানেল থেকে গত ক্লাসটা দেখে নিতে পারো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই সরকারি অর্থ ব্যবস্থার মধ্যে সরকারি আয় বা সরকারি আয়। এখন সরকারি আয় বা পাবলিক রেভিনিউটা কি সেটা আমরা দেখি। আমরা যদি চিন্তা করি, যেমন ব্যক্তির জীবনে ব্যয় আছে তেমনি ব্যক্তির আয় আছে, তেমনি সরকারও একটা প্রতিষ্ঠান, সরকারেরও তার আয় আছে এবং ব্যয় আছে। এই সরকারের আয় বা ব্যয় কিভাবে হয় বা কিভাবে সরকারের ব্যয় হয় বা সরকার কিভাবে তার অর্থ ব্যয় করার জন্য সরকার কোথা থেকে তার অর্থ সংস্থান করে বা তার আয়গুলো কোত্থেকে হয়, সেগুলো আমরা নিয়ে আজকে আলোচনা করব আর কি। তো শুরু থেকে আমরা দেখি সরকারের আয় কি বা পাবলিক রেভিনিউ কি। পাবলিক রেভিনিউ মূলত সরকার তার সাধারণ কার্যাবলী ও বিভিন্ন আর্থসামাজিক কার্যাবলী পরিচালনার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। অর্থাৎ আমরা কি বললাম, সরকার তার সাধারণ কার্যাবলী ও বিভিন্ন আর্থসামাজিক কার্যক্রম পরিচালনা করার জন্য বিভিন্ন উৎস থেকে যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে থাকে। অর্থাৎ সরকার তার সাধারণ কার্যাবলীর সাথে সাথে তার বিভিন্ন আর্থসামাজিক কার্যাবলী যেগুলো আছে সেগুলো সে সম্পাদন করার জন্য বিভিন্ন উৎস থেকে সরকার আয় করে থাকে আর কি। বিভিন্ন উৎস কেমন হইতে পারে, যেমন ফি হইতে পারে, মাসুল হইতে পারে, টুল হইতে পারে, কর হইতে পারে, এরকম বিভিন্ন উৎস আছে সরকারের। সেই সব উৎস থেকে সরকার তার আয়গুলো করে থাকে আর কি। সুতরাং আমরা যে জিনিসটা সরকারি আয় বলতে আমরা এভাবে বলতে পারি যে সরকারের দেশীয় এবং বিদেশি ঋণ অনুদান সংস্থা বা আদার্স সামথিং বা অন্য কোথাও থেকে সরকার যে আয় করে এবং দেশীয় অর্থ সংস্থা থেকে সরকার যে আয় করে, সব কিছু মিলেই সরকার তার আয়টা করে তার ব্যয় নির্বাহ করার জন্য আর কি। সরকার তার সকল প্রকার ব্যয় নির্বাহের জন্য মোট যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। আমরা আবার ক্লিয়ারলি বলি, অর্থাৎ সরকার তার সকল প্রকার ব্যয় নির্বাহের জন্য মোট যে অর্থ সংগ্রহ করে তাকে সরকারি আয় বলে। সরকারি আয়ের এখন আমরা যে জিনিসগুলো দেখি, তার মানে আমরা জানতে পারলাম সরকারি আয় কি। সরকার সকল প্রকার ব্যয় নির্বাহ করার জন্য যে আয় করে তাকে সরকারি আয় বলে। এখন সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো আমরা দেখব আর কি। সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো কি? সরকারের আয়ের বিভিন্ন ধরনের খাত থাকতে পারে। তার মানে সরকারের পাবলিক রেভিনিউ বা সরকারের আয়ের বিভিন্ন খাতের মধ্যে সরকারের খাতটাকে দুই ভাগে ভাগ করা যায়। সরকারের রেভিনিউর খাতটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ। অর্থাৎ সরকারের আয়ের যে গুরুত্বপূর্ণ ধাপটা আছে সেই ধাপটাকে সরকার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে সরকারের কর রাজস্ব বা কর রাজস্ব বা কর আয়
আরেকটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ বা কর বহির্ভূত আয়। অর্থাৎ সরকারের আয়টাকে আমরা দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে কর বহির্ভূত আয়, আরেকটা হচ্ছে কর আয়। তো সরকারি আয়ের গুরুত্বপূর্ণ উৎস বলে খাতগুলো আমরা কি কি সেগুলো আমরা আরেকটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা কি বলছি যে সরকারি আয়ের অন্যতম খাত হচ্ছে কর রাজস্ব বা ট্যাক্স রেভিনিউ। তার মানে আমরা ট্যাক্স রেভিনিউ বলতে আমরা মূলত কি বুঝি? সরকারের আয়ের প্রধান উৎস হলো ট্যাক্স। একটা কথা মনে রাখবা, সরকারের আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে ট্যাক্স। ট্যাক্স রাষ্ট্র কর্তৃক বিভিন্ন ব্যয় নির্বাহের জন্য জনসাধারণ নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করা হয় তাকেই ট্যাক্স বলা হয় আর কি। অর্থাৎ ট্যাক্সের ব্যাপারটা আমরা আরেকটু ক্লিয়ার করি। ট্যাক্স কাকে বলে বা ট্যাক্সের বাংলা হচ্ছে কর। কর কাকে বলে? কর হচ্ছে সরকার তার রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য বিভিন্ন প্রকার প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। সেই অর্থ সরকার তো নিজে নিজে কোনো কিছুই করতে পারে না। সরকার, আমরা ব্যক্তি সবাই মিলেই সরকার। আমাদের সরকার একটা প্রতিষ্ঠান। এখন সরকার তার প্রতিষ্ঠানটা রান করার জন্য সরকার তার ব্যয় দরকার লাগে। এখন এই ব্যয়টা করতে গেলে সরকারের আয় থেকে আসবে আর কি। এখন আয়টা হচ্ছে কর বা করের গুরুত্ব কর বহির্ভূত। এখন কি সেই কর বহির্ভূত বা করের একটা দিক হচ্ছে, কর হচ্ছে গিয়ে সরকার তার ব্যয় নির্বাহের জন্য জনগণকে বাধ্যতামূলকভাবে একটা অংশ, জনগণ তার আয়ের একটা অংশ সরকারকে দিয়ে দিতে হয়, সেটাকে বলা হচ্ছে কর। অর্থাৎ সরকার যখন যেটা ধার্য করবে জনগণকে, সেটাকে তার কোনো রকম কোয়েশ্চন বা কোনো রকম ডাউট ছাড়াই সরকারকে দিয়ে দিতে হবে সেই টাকাটা। এখানে কোনো কোয়েশ্চেন করা যাবে না, কেন দিব বা কি করব, কি কারণে তো আমি দিব না, এইসব কোনো কথা বলা যাবে না। সরকার চায় জনগণের কাছ থেকে, ইচ্ছা পোষণ করছে, জনগণকে তার আইনের মাধ্যমে বলা হয়েছে এই পরিমাণ ট্যাক্স দিতে হবে, তখন সেটাকে জনগণ দিতে বাধ্য। অর্থাৎ আমাদের মেইন জিনিস হচ্ছে কর মানে হচ্ছে বাধ্যতামূলকভাবে ব্যক্তি তার আয়ের যে অংশটা সরকারকে দেয় সেটা হচ্ছে কর, বা জনসাধারণের নিকট হতে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করা হয় তাকে আমরা কর বলা হয় আর কি। তো করটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ কর, আরেকটা হচ্ছে পরোক্ষ কর বা প্রত্যক্ষ করের ইংরেজি হচ্ছে ডিরেক্ট ট্যাক্স, আর পরোক্ষ করের ইংরেজি হচ্ছে সেটা ইংরেজি টার্মটা আমরা দেখতেছি, সেটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স। অর্থাৎ প্রত্যক্ষ কর আর পরোক্ষ কর আমরা পাশাপাশি ইংরেজি শব্দগুলো বলতেছি, যাতে ইংরেজিগুলো শিখলে তোমাদের ভোকাবুলারিও ইনক্রিজ হয়ে যাবে। ডিকশনারি থেকে আলাদা বোঝাবো আর দরকার নেই। এই বইয়ের যে ক্যাপশনে যে ইংরেজিগুলো থাকে বা হেডলাইনে যে ইংরেজিগুলো থাকে, তোমরা যদি সেগুলো মুখস্থ করো তাহলে দেখবা তোমাদের ইংরেজি ভোকাবুলারি একদিক দিয়ে তোমাদের রিচ হয়ে যাচ্ছে, যেটা তোমাদের জন্য ভবিষ্যতের জন্য খুবই দরকারি। তো যাই হোক, কর রাজস্বে আমরা বললাম যে কর রাজস্বটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রত্যক্ষ কর আর একটা হচ্ছে পরোক্ষ কর। তো প্রত্যক্ষ কর হচ্ছে সেই করকে বোঝায় যে করের করাঘাত ও করপাত একই ব্যক্তির উপরে পড়ে। আমি আবার বলছি, প্রত্যক্ষ কর হচ্ছে সেই কর যেই করের করাঘাত এবং করপাত একই ব্যক্তির উপরে পড়ে, তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ কর। আমরা যদি একটা উদাহরণ দিই, যে আয়কর, সিম্পলি আমরা বলতে পারি আয়কর। আয়করটা হচ্ছে যে সরকার ওই ব্যক্তির উপরে নির্ধারণ করছে এবং ওই ব্যক্তিকেই সেই করটা পরিশোধ করতে হবে। অর্থাৎ যার উপরে করের আঘাতটা পড়ছে সেই করটাকে পরিশোধ করতে হবে। এখানে করটাকে শিফটিং বা ট্রান্সফার করার কোনো পদ্ধতি নাই বা বিকল্প কিছু নাই। যার উপরে সরকার কর নির্ধারণ করছে তাকেই সেই করের বোঝাটা বহন করতে হবে। সেটাকে বলা হইতেছে প্রত্যক্ষ কর।
তো এই যে প্রত্যক্ষ করের আমরা দেখলাম সরকার যখন তার কর রাজস্ব কর রাজস্ব সংগ্রহ করে, তখন আমরা বলছি যে দুইটা পদ্ধতিতে সরকার তার কর রাজস্বটা সংগ্রহ করে। একটা হচ্ছে কর রাজস্ব হচ্ছে প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর। প্রত্যক্ষ করে আমরা কি বললাম যে কর আঘাত এবং কর আপাত একই ব্যক্তির উপরে পড়ে। এখন যেমন আমি একটু আগে উদাহরণ দিলাম আয়কর, এই ধরনের আরো কর, বিভিন্ন কর আছে যেটার কর আঘাত বা কর আপাত একই ব্যক্তির উপরে যায়। যেমন কর্পোরেশন কর ও সম্পদ কর, সম্পত্তি কর, দান কর, মৃত্যু কর, মূলধনী লাভ, এগুলোকে অসংখ্য উদাহরণ আছে যেগুলোর প্রত্যক্ষ এবং পরোক্ষ ভার একই ব্যক্তির উপরে পড়ে, সেটাকে বলা হতেছে প্রত্যক্ষ কর। যাই হোক, রাজস্ব আদায়ের আরেকটা করের আরেকটা মাধ্যম হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স বা পরোক্ষ কর। তো আমরা ইনডিরেক্ট কথার মাধ্যমে আমরা বুঝতে পারতেছি যে এখানে এক ধরনের একটা অন্য একটা মিনিং আছে। মিনিংটা কীরকম, যে আমার উপরে কর ধার্য করা হয়েছে, সেই কর ধার্যটা আমি যদি বহন না করে অন্য কারোর উপরে শিফটিং করে দেই, তখন ওই করের ভারটা যার উপরে শিফটিং করে দিলাম সেই বহন করতে হবে বা বিয়ার করতে হবে। তখন সেটাকে বলা হইতেছে পরোক্ষ কর। অর্থাৎ পরোক্ষ কর বলতে ওই করকে বোঝায় যে করের বোঝা বা করাঘাত ও করাবাদ ভিন্ন ভিন্ন ব্যক্তির উপরে পড়ে। অর্থাৎ যার উপরে কর ধার্য করা হয়েছে প্রাথমিকভাবে, শেষ পর্যন্ত সে করের চূড়ান্ত ভার অন্যের কাঁধে চাপিয়ে দেয়। অর্থাৎ যার উপরে করের ভারটা প্রথমে ধার্য করা হয়েছে, শেষ পর্যন্ত সে করের ভারটা সে নিজে বহন না করে অন্যের উপর চাপিয়ে দেবে, চড়িয়ে দেয়, সেটাকে বলা হইতেছে পরোক্ষ কর। তো পরোক্ষ করের বিভিন্ন উদাহরণ আছে বর্তমানে আমরা বাস্তবিক দিকে দেখাই, আমরা দেখি। যেমন তোমাদেরকে আমরা একটা উদাহরণ দিতে পারি মোবাইল কোম্পানির উপরে সরকার যে কর ধার্য করে, সেই করটা তারা কি করে, কোম্পানি জনগণের উপরে চাপিয়ে দেয়। তাহলে কি দেখা গেল, কি যে করের ভারটা পড়লো কোম্পানির উপরে, কিন্তু করের বোঝাটা বহন করলো জনগণ। তাহলে আমরা এটা দেখতেছি যে করের পরোক্ষ করটা হচ্ছে মানে করাঘাত করলো একজনের উপরে, করাপাত করলো বা চূড়ান্ত ভারটা গ্রহণ করে আরেকজন, সেটাকে বলা হইতেছে পরোক্ষ কর। তো সরকার এই পরোক্ষ করের মাধ্যমে অনেক রাজস্ব ইনকাম করে। তো আমরা কি দেখলাম যে সরকারের রাজস্ব আদায় পদ্ধতির, সরকারি আয়ের বা পাবলিক ফিনান্সের পাবলিক রেভিনিউর দুইটা সিস্টেম, একটা হচ্ছে ট্যাক্স রেভিনিউ আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ। তো ট্যাক্স বা কর রেভিনিউতে আমরা গিয়ে দেখলাম কর রেভিনিউটাকে আবার দুইভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনডিরেক্ট ট্যাক্স আর একটা হচ্ছে ডিরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ কর, আর একটা হচ্ছে পরোক্ষ কর। তো এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের মাধ্যমে সরকার বিশাল ইনকাম করে থাকে আর কি। এখন কর বহির্ভূত রাজস্ব বা নন ট্যাক্স রেভিনিউ, সরকার কর ছাড়াও বিভিন্ন সুবিধা প্রদান বা সেবা প্রদানের মাধ্যমে প্রচুর রাজস্ব করে থাকে। এইসবকে কর বহির্ভূত আয় বা কর বহির্ভূত রাজস্ব বলা হয় আর কি। কর বহির্ভূত রাজস্বটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রশাসনিক রাজস্ব আর একটা হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। কর বহির্ভূত রাজস্বটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রশাসনিক রাজস্ব আর একটা হচ্ছে বাণিজ্যিক রাজস্ব। প্রশাসনিক রাজস্বটা কি এখন আমরা দেখি। প্রশাসনিক কাজ সম্পাদন এবং বিভিন্ন সেবা প্রদানের জন্য সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে প্রশাসনিক রাজস্ব বলা হয়। আমি আবারও বলছি যে প্রশাসনিক কাজ সম্পাদন এবং বিভিন্ন সেবা প্রদানের জন্য সরকার জনগণের কাছ থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে প্রশাসনিক রাজস্ব বলা হয়। প্রশাসনিক রাজস্বের মধ্যে বিভিন্ন খাতগুলো অন্তর্ভুক্ত আছে। তো প্রশাসনিক রাজস্বের মধ্যে আমরা দেখি যে বিভিন্ন রাজস্বের মধ্যে কি আছে। প্রথম হচ্ছে ফি। আমরা
সবাই কম বেশি ফি শব্দটার সাথে পরিচিত। আমরা তো সবাই জানি, আমরা সবাই ফি দিই। যেমন কি আমরা পরীক্ষার জন্য ফি দিই, আমরা তারপরে বিভিন্ন কোর্ট ফি আছে, রেজিস্ট্রেশন ফি আছে, ট্রেড লাইসেন্স ফি আছে। আচ্ছা, তোমাদেরকে আমি একটা প্রশ্ন টাইপ রেখে যেতে চাই যে আমরা কর একটু আগে দেখলাম, কর কি বললাম, এবং ফিটা বলতেছি। কর এবং ফি এই দুইটার মধ্যে পার্থক্য কি তোমরা জানো? আমি আবার বলতেছি, কর এবং ফি এর মধ্যে পার্থক্যটা কি? ফি আমরা যেটা বলছি, কর বহির্ভূত রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা খাত হলো ফি। কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা বা সেবা প্রদানের জন্য সরকার তার কাছ থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে ফি বলে। অর্থাৎ আবার খেয়াল করো, ফি কাকে বলে। কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা বা সেবা প্রদানের জন্য সরকার তার কাছ থেকে যে অর্থ আদায় করে থাকে তাকে ফি বলে। অর্থাৎ তোমাদের কাছ থেকে যেমন পরীক্ষার জন্য সরকার ফি নিতেছে, সেটার বিনিময়ে কি হইতেছে, তোমরা পরীক্ষা দেওয়ার সুযোগটা পাইতেছো আর কি। তো সেখানে তুমি একটা বিশেষ সুবিধা লাভ করতেছো। এই যে বিশেষ সুবিধা, কোনো ব্যক্তিকে বিশেষ সুবিধা যে দেওয়ার জন্য সরকার তার কাছ থেকে যে বা সুবিধা বা সেবা প্রদানের জন্য তার কাছ থেকে যে পরিমাণ অর্থ নেওয়া হইতেছে তাকে বলে ফি। একটু আগে আমরা একটা প্রশ্ন করছিলাম যে ফি এবং ট্যাক্স বা কর এই দুইটার মধ্যে পার্থক্য কোথায়? তো এই ফি আমরা কি বললাম, কোনো বিশেষ সুবিধার আদায়ের জন্য সরকারকে যে সরকার যখন অর্থ নেয়, বিশেষ সুবিধা দেওয়ার জন্য সরকার যে পরিমাণ অর্থ নেয় সেটাকে বলা হইতেছে ফি। আর আমরা একটু আগে কর নিয়ে যখন আলোচনা করতেছিলাম তখন আমরা সেখানে কি বলছিলাম? সেখানে আমরা বলছিলাম যে কর হচ্ছে বাধ্যতামূলকভাবে জনগণ সরকারকে যে টাকাটা দিতে হয় সেটাকে বলা হইতেছে কর। সরকার কোনো জনগণ তার ব্যয় নির্বাহের জন্য জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যে টাকা আদায় করে সেটাকে বলা হইতেছে কর। আর ফি এর ক্ষেত্রে আমরা কি বললাম? এখন ফি এর ক্ষেত্রে আমরা বলতেছি যে বিশেষ সুবিধা লাভের জন্য ব্যক্তি বিশেষ সুবিধা লাভের জন্য সরকারকে বিশেষটা তার টাকা পয়সা দেয়, তখন সেটাকে বলা হইতেছে ফি। অর্থাৎ ফি হচ্ছে নির্দিষ্ট সুবিধা লাভের জন্য সরকারকে যখন টাকা দেওয়া হইতেছে তখন ফি। আর করের ব্যাপারটা হচ্ছে তুমি সরকার বাধ্যতামূলকভাবে তোমার কাছ থেকে নিয়ে নিতেছে আর কি। অর্থাৎ ফি এবং কর দুইটা হচ্ছে ডিফারেন্ট থিংস বা বিভিন্ন আলাদা জিনিস। এই দুইটার সাথে কোনো মিল নেই, তবে দুইটাই কিন্তু একটা মিল, দুইটাই সরকারকে অর্থ দিতে হয়। তবে একটা হচ্ছে সরকার বাধ্যতামূলকভাবে জনগণের কাছ থেকে নেয়, আর একটা হচ্ছে সরকার বিশেষ সুবিধা দিয়ে নেয়। যখন বাধ্যতামূলকভাবে জনগণের কাছ থেকে নেয় সেটাকে বলা হইতেছে কর, আর যখন বিশেষ সুবিধার বিনিময়ে দেওয়ার বিনিময়ে নেয় তখন বলা হইতেছে ফি। এখন সরকার এই যে কর, একটু আগে আমরা বললাম কর কথাটা বললাম, কর কথাটার যে বললাম সেখানে সরকার বাধ্যতামূলকভাবে তোমার কাছ থেকে জনগণের কাছ থেকে যে টাকা পয়সা নিতেছে সেটাকে আমরা বলতেছি কর। এখন এই যে কর সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে নিতেছে, সরকার এই কর নিয়ে করে কি? সরকার তো নিশ্চয়ই সরকার কর নিয়ে এটা অকাজে ব্যয় করে না। সরকার সেই কাজটায় নেয় পরোক্ষভাবে জনগণকে সুবিধা প্রদানের জন্য। অর্থাৎ সরকার যে জনগণের কাছ থেকে যে ট্যাক্স নেয় সেটা ট্রান্সফার পেমেন্টের মাধ্যমে সেটা সরকার জনগণকে ফেরত দেয় বা হস্তান্তরিত পাওনার মাধ্যমে সেটা ফেরত দেয়। এখন ট্রান্সফার পেমেন্টের মধ্যে কিভাবে ফেরত দেয়? এই যে তোমরা খেয়াল করবা, এই যে রাস্তাঘাট, স্কুল, কালভার্ট, হসপিটাল বা আধুনিক সব কিছু চাকচিক্যময় জিনিস সেটা যখন সরকার করে দিতেছে, বা পাবলিক গুডসগুলো ট্রেন সেটা সরকার করে দিতেছে, সেই টাকাটা সরকার কোত্থেকে পাইতেছে? সেই টাকাটা সরকার জনগণের কাছ থেকে নিতেছে। নিয়ে সরকার এই স্কুল, কলেজ, কালভার্ট, রাস্তাঘাট, হাসপাতাল বা আদার্স কিছু করতেছে, জনগণকে ফেরত দিতেছে। এতে করে জনগণের কি লাভ হইতেছে? এতে করে জনগণ তার জীবনটাকে আরাম আয়েশ করার জন্য সে ভালো রাস্তা পাইতেছে,
ভালো হসপিটাল পাইতেছে, ভালো শিক্ষা প্রতিষ্ঠান পাইতেছে, এই কোয়ালিটি ফুল গুডসগুলো পাইতেছে সরকারের কাছ থেকে। সরকার সেটা কোত্থেকে দিতেছে? জনগণের কাছ থেকে যে পরিমাণ অর্থ আদায় করা হয়েছিল সেই অর্থের মাধ্যমে সরকার সেটাকে ঘুরিয়ে সরাসরি সুবিধা না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে জনগণকে সেই সুবিধা দিয়ে দিতেছে। এতে করে পরোক্ষভাবে জনগণ তার আর বিভিন্ন খরচ থেকে সে বেঁচে দিতেছে এবং জনগণের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। তো সরকার যে ট্যাক্স নেয় সেটা মূলত সরকার জনগণকে বিভিন্ন রকমভাবে সুবিধাগুলো ফিরিয়ে দেওয়া হয় আর কি। এখন বলতে পারো সরকার যদি ট্যাক্স না নিত তাহলে এই যে আমাদের জীবনযাত্রা আরাম আয়েশ খুঁজি বা রাস্তাঘাট, সুন্দর রাস্তাঘাট, ভালো মানের হসপিটাল, ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো অনেক সময় ব্যক্তি বিশেষ দ্বারা সম্ভবপর হয়ে ওঠে না। যেগুলো পাবলিক গুডসের ক্ষেত্রে সেগুলো সরকারকেই বিশাল করে হ্যান্ডেল করতে হয়। না হলে ব্যক্তি মালিকানাধীন সেগুলো হয়ে উঠলে সেগুলো সকল জনগণ সেটা থেকে সুবিধা পাবে না। কিন্তু সরকার যখন ট্যাক্সটাকে রিটার্ন দেওয়া হইতেছে বিভিন্ন কাজের মাধ্যমে, তখন এই রিটার্নে সকল জনগণ সমান সুযোগ সুবিধা লাভ করতে পারতেছে। যাই হোক, আমরা দেখতেছিলাম সরকারের আয়ের মধ্যে আমরা বলতেছিলাম যে কর রাজস্ব, আর একটা হচ্ছে নন ট্যাক্স রেভিনিউ বা কর বহির্ভূত রাজস্ব। আমরা এখন কর বহির্ভূত রাজস্ব নিয়ে আলোচনা করতেছিলাম। সেই কর বহির্ভূত রাজস্ব নিয়ে আলোচনার মধ্যে আমরা প্রথমেই বললাম যে প্রশাসনিক রাজস্বকে আবার বিভিন্ন সেগমেন্টে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমরা ফি বললাম। ফি আর ট্যাক্সের কথা বলতে গিয়ে আমরা এই কথাগুলো আলোচনায় তুলে ধরলাম আর কি। যাই হোক, এই যে ফি, তারপরে ফি ছাড়া সরকারের কর বহির্ভূত রাজস্বের মধ্যে আরেকটা আছে তোমার ফাইন বা জরিমানা। জরিমানার শব্দটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত। জরিমানা কি? জরিমানা অলরেডি তোমরা বুঝতে পারতেছো। জরিমানা আসলে কোনো ফাইন বা কোনো পানিশমেন্টের আর্থিক ক্ষতিপূরণ সেটা সরকারকে দিতে হয়, সেটাকে হচ্ছে জরিমানা বলা হয়। জরিমানাকে আবার আমরা অন্যভাবে বলতে পারি যে আইন ভঙ্গের জন্য অপরাধীর নিকট থেকে শাস্তি স্বরূপ সরকার যে অর্থ আদায় করে থাকে তাকে জরিমানা বলা হয়। অর্থাৎ আইন ভঙ্গ করলে সরকার জনগণকে বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে। সেই নেওয়ার মধ্যে অনেক সময় সরকার সরাসরি জনগণের কাছ থেকে আইন ভঙ্গের দায়ে অর্থ আদায় করে থাকে। সেটাকেই বলা হইতেছে ফাইন বা জরিমানা। এই জরিমানা সরকারের একটা প্রশাসনিক রাজস্বের একটা। তোমরা অলরেডি বুঝতে পারতেছো জরিমানা যে কিভাবে আদায় করা হয়। জরিমানা আদায় করলে সেই সরকার যেই জরিমানাটা আদায় করা হইতেছে সেই জরিমানাটা সরকারি ফান্ডে গিয়ে জমা পড়ে আর কি। সরকারি ফান্ডে গিয়ে জমা করে এবং সরকারের একটা আয়ের একটা গুরুত্বপূর্ণ খাত হিসেবে সেটা বিবেচিত হয়। এটা হচ্ছে জরিমানা প্রশাসনিক রাজস্বের অন্তর্ভুক্ত। আর একটা প্রশাসনিক রাজস্বের গুরুত্বপূর্ণ অন্তর্ভুক্ত হচ্ছে বাজেয়াপ্তকরণ। বাজেয়াপ্তকরণ তোমরা অলরেডি শব্দটা শুনছো। যারা পরিচিত না, এটা একটা বাংলা শব্দ, সবাই শব্দের সাথে কম বেশি পরিচিত। বাজেয়াপ্তকরণ, তারপরে আমরা বলতেছি যে বাজেয়াপ্তকরণ সরকার কর বহির্ভূত আয়ের একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা এটা বললাম যে বাজেয়াপ্তকরণ কোনো সম্পত্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায়সঙ্গত উত্তরাধিকারী না থাকলে সরকার আইনের মাধ্যমে সেই সম্পদ বাজেয়াপ্ত করতে পারে এবং তা থেকে রাজস্ব লাভ করে। অর্থাৎ বাজেয়াপ্তকরণের সংজ্ঞাটা আমরা আবারও খেয়াল করি কি বলতেছে আমরা সেটা থেকে। কোনো সম্পত্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের ন্যায়সঙ্গত উত্তরাধিকার না থাকলে সরকার আইনের মাধ্যমে সেই সম্পদ বাজেয়াপ্ত করতে পারে। অর্থাৎ কোনো ব্যবসা বা সম্পত্তির কোনো ন্যায়সঙ্গত উত্তরাধিকার যদি না থাকে। এখন মনে করো একটা বিশাল কোম্পানি, ধরো একটা বিশাল একটা ওষুধ কোম্পানি, ধরো তারা অনেক সময়
তার শেয়ার হোল্ডারের মাধ্যমে সেই কোম্পানিটা গঠন করলো। এখন একটা পর্যায়ে দেখা যাচ্ছে যে সরকার তার যখন কোম্পানির যারা রান করতো তাদের সবাই গত হয়েছে বা বিভিন্ন কারণে চলে গেছে। এখন এটার যদি ন্যায়সঙ্গত কোনো উত্তরাধিকার না থাকে, তখন সেটাকে সরকার পাবলিক গুডস হিসেবে বা সেটা সরকার তখন সেটাকে বাজেয়াপ্ত করে সিজ করতে পারে বা বাজেয়াপ্ত করতে পারে, এবং তখন সেটা সরকারি সম্পত্তি হিসেবে গণ্য হয়ে যেতে পারে আর কি, যদি ন্যায়সঙ্গত উত্তরাধিকার খোঁজ না পাওয়া যায়। যদি ন্যায়সঙ্গত উত্তরাধিকারের খোঁজ না পাওয়া যায়, তখন সরকার সেটাকে বাজেয়াপ্ত যখন করবে এবং তখন সেটা সরকারি প্রপার্টি হিসেবে গণ্য হবে, এবং সরকারি প্রপার্টি হিসেবে গণ্য যদি হয়, তখন সেটা থেকে যে ইনকামটা আছে সেটা সরকারি রাজস্ব কোষাগারে চলে যাবে, অর্থাৎ তখন সেটা থেকে সরকারের একটা গুরুত্বপূর্ণ আয় হয়ে থাকে। সরকার এইরকমভাবে বিভিন্ন ধরনের সম্পত্তি অনেক সময় বাজেয়াপ্ত করতে পারে এবং করেও, সে বিধায় সেই কারণে সরকার অনেক সময় সেখান থেকে প্রচুর পরিমাণে রাজস্ব আদায় লাভ করে। তোমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবারও তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আমরা আজকে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম চ্যাপ্টার সরকারি অর্থব্যবস্থা, আমরা সরকারি আয় নিয়ে আজকে আলোচনা করতেছি। তো সরকারি আয় নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করার মধ্যে আমরা সরকারের আয় কি সেটা দেখলাম, সরকারের আয়ের খাতগুলো কি কি সেগুলোর মধ্যে আমরা বলতে গিয়ে দেখছি সরকার দুইটা পদ্ধতিতে সরকার রাজস্ব আয় করে থাকে। একটা হচ্ছে কর 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 রাজস্ব, আর একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। আমরা কর রাজস্ব নিয়ে এতক্ষণ আলোচনা করার পরে আমরা কর বহির্ভূত রাজস্ব নিয়ে আলোচনা করতেছি, এবং কর বহির্ভূত রাজস্বের মধ্যে আমরা শুরুতে বলছি কর বহির্ভূত প্রশাসনিক রাজস্ব। এই প্রশাসনিক রাজস্বের বিভিন্ন সেগমেন্টের মধ্যে আমরা প্রথম সেগমেন্টটা বলছি ফি, তারপরে বলছি আমরা জরিমানা, তারপরে লাস্টে বললাম বাজেয়াপ্তকরণ। এখন এই বাজেয়াপ্তকরণের পর আমরা আরেকটা জিনিস দেখতে পারবো, সেটা হচ্ছে প্রশাসনিক রাজস্বের মধ্যে আরেকটা হচ্ছে তোমার বিশেষ কর বা স্পেশাল ডিউটি, স্পেশাল ট্যাক্স, বা সেটাকে বিশেষ করটাকে আবার অ্যাসেসমেন্টও বলা হয়। আর এখন বিশেষ করটা কি আমরা যদি একটু খেয়াল করি, সরকার বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করে থাকে আর কি। যদি গ্রহণ করার ফলে যে সমস্ত ব্যক্তি বিশেষ সুবিধা পায়, সরকার তাদের উপর বিশেষ কর ধার্য করতে পারে। অর্থাৎ আবার খেয়াল করো, আমরা এখন যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে বিশেষ কর বা স্পেশাল অ্যাসেসমেন্ট। স্পেশাল অ্যাসেসমেন্টের মধ্যে আমরা সেটা বলতেছি যে সরকার উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়িত করার ফলে যে সমস্ত ব্যক্তি বিশেষ সুবিধা পায় তা সরকার তাদের উপর বিশেষ কর ধার্য করতে পারে। আমরা যদি একটা উদাহরণ দিই, সরকার যদি শহরের কোনো এলাকায় একটা রাস্তাঘাট নির্মাণ করে, অথবা বিদ্যুতের ব্যবস্থা সরবরাহের ব্যবস্থা করে, অথবা গ্যাস লাইনের ব্যবস্থা করে, এর মধ্যে ওই এলাকার জমির মূল্য হঠাৎ করে বেড়ে যেতে পারে। অর্থাৎ একটা অঞ্চলকে হঠাৎ করে যদি আধুনিক সুযোগ সুবিধা দেওয়া হয়, অর্থাৎ সেখানে প্রচুর রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে, আধুনিক রাস্তাঘাট নির্মাণ করা হয়েছে, সেখানে বিদ্যুতের সুব্যবস্থা করা হয়েছে, সেখানে গ্যাস লাইনের ব্যবস্থা করা হয়েছে, তখন দেখা যাবে কি, তখন মুহূর্তেই ওই এলাকার জমির মূল্য হঠাৎ করে বিশাল বেড়ে গেছে, কারণ জনগণ নাগরিক সুবিধার খুঁজে ওই অঞ্চলে গিয়ে তার আবাসস্থলটা গড়ার চেষ্টা করবে। তো ওইখানে যদি চেষ্টা করে তাহলে কি হবে, ওইখানে যে জমির একটা স্পেশাল ডিমান্ড তৈরি হয়ে যাবে। অর্থাৎ নর্মাল যে চাহিদা ছিল সেই চাহিদাটা হঠাৎ করে বেড়ে যাবে। আমরা ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে আমরা জানি, চাহিদা যদি কোনো কারণে হঠাৎ করে বেড়ে যায়, তখন সেখানে প্রাইসটাও অনেকাংশে বেড়ে যায়। অর্থাৎ আমার যদি সাপ্লাইয়ের তুলনায় চাহিদাটা আমার বেশি বেড়ে যায়, তখন কি হবে, অটোমেটিক্যালি সেখানে প্রাইস রাইজ করবে বা দাম বেড়ে যাবে। এখন দাম যদি বেড়ে যায় তাহলে কি হবে, তাহলে অটোমেটিক্যালি
ওই এলাকার যারা জমির মালিক তারা সেখান থেকে যেই পরিমাণ আগে নর্মাল ইনকাম করত, এই সরকারি সুযোগ সুবিধা বৃদ্ধির ফলে সেখান থেকে অনেক পরিমাণে সে কোনো রকম বিনিয়োগ না করে তার জমিতে অনেক পরিমাণে সে দাম পেতে পারে এবং দাম পাবে। যদি আগে সে একটা জমির মূল্য যদি 10 লাখ টাকা হইতো, সেখন সে ওই জমির মূল্য 20 লাখ টাকা হয়ে যেতে পারে, 1 একর জমির মূল্য। তখন ওই যে অতিরিক্ত 10 লাখ টাকা যে বেড়ে গেছে, সেটা কি কারণে বেড়ে গেছে? সেটা বেড়ে গেছে মূলত সরকার এখানে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করেছিল এবং সেটা বাস্তবায়ন করেছে। এতে করে দেখা যাচ্ছে কি ব্যক্তি কোনো রকম বিনিয়োগ না করে সে তার ইনকামটা বেড়ে গেছে। সরকার সেই ক্ষেত্রে কি করতে পারে? এরকম হতে সরকারের এই যে জমির মূল্য বেড়ে গেছে, এখানে জমির মালিকের কোনো ভূমিকা নেই। এই কারণে জমির মালিকের নিকট হতে অতিরিক্ত অর্থ আদায় করতে পারে সরকার। যদি ওই কারণে জমির মালিক থেকে অর্থ আদায় করে, তখন সেটাকে বলা হইতেছে তোমার স্পেশাল অ্যাসেসমেন্ট বা বিশেষ কর। অর্থাৎ এই বিশেষ করও সরকারের আয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ, কেমন? তারপরে হচ্ছে তোমার বাণিজ্যিক রাজস্ব। আমরা কি দেখতেছি? সরকারের আয় কোত্থেকে করে সেই দিকগুলো আমরা দেখতেছি। এখন প্রশাসনিক রাজস্বের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে বাণিজ্যিক রাজস্ব বা কমার্শিয়াল রেভিনিউ বা বাণিজ্যিক রাজস্ব বলতে সরকার অন্যতম গুরুত্বপূর্ণ হলো বাণিজ্যিক আয়। রাজস্বের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাণিজ্যিক আয়, এবং সরকার অনেক সময় বাণিজ্যিক ভিত্তিতে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত করে থাকে। তোমরা নিজেরাই উদাহরণ দেখতে পারো। এই যেমন ট্রেন, সরকার সেটা কি করে? বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে। তারপরে এ ধরনের আরও বিভিন্ন প্রতিষ্ঠান আছে সরকার যেগুলোকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করে থাকে আর কি। তো এই যে সরকারের পরিচালিত বাণিজ্যিক ভিত্তিতে করে থাকে, এর মধ্যে আছে ট্রেন আছে, ডাক বিভাগ আছে, টেলিফোন আছে, বিদ্যুৎ বিভাগ আছে। প্রত্যেকটা বিভাগ সরকার বাণিজ্যিক ভিত্তিতে অনেক সময় পরিচালনা করে। তো এই সরকার যখন এটা থেকে বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করতেছে, তখন সরকার সেটা থেকে কি করতেছে? নিশ্চয় একটা নিজের লাভ করতেছে। সেই যে লাভ করতেছে সেটাও সরকারের কোষাগারে জমা হইতেছে। এই যে সরকারের লাভটা কোষাগারে জমা হইতেছে সরকার তার বাণিজ্যিক কার্যক্রমে করার ফলে, এইটাও সরকারের রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা উৎস। অর্থাৎ সরকারও এখানে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়ে বিভিন্ন ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণ করার ফলে সেখান থেকে সরকারের একটা যথেষ্ট পরিমাণে আয় হয়, যে আয়টা সরকারের ব্যয় নির্বাহের জন্য দরকার লাগে। অর্থাৎ সেই আয়টাকে বলা হইতেছে রাজস্ব আয়। অর্থাৎ কমার্শিয়াল রেভিনিউ সরকারের একটা গুরুত্বপূর্ণ নন ট্যাক্স রেভিনিউ একটা পার্ট বা কর বহির্ভূত আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা অংশ। এখন এছাড়াও সরকারের বিবিধ আয় আছে। যেমন আমরা এতক্ষণ কি দেখলাম? সরকারের রাজস্ব আয়, একটা হচ্ছে কর রাজস্ব, আর হচ্ছে কর বহির্ভূত রাজস্ব আমরা দেখতেছিলাম। কর বহির্ভূত রাজস্বের মধ্যে আমরা কি দেখতেছিলাম? ফি দেখলাম, জরিমানা দেখলাম, বাজেয়াপ্তকরণ দেখলাম, তারপরে বললাম স্পেশাল ট্যাক্স বা বিশেষ কর, তারপরে আমরা হচ্ছে কমার্শিয়াল রেভিনিউ। এছাড়াও সরকার আরও অন্যান্য উৎস থেকে তার রাজস্ব আয়টা সংগ্রহ করতে পারে। যেমন যুদ্ধের ক্ষতিপূরণ, বৈদেশিক সাহায্য, অনুদান, জনসাধারণের স্বেচ্ছামূলক দান প্রভৃতিও বিবিধ উৎস থেকে সরকারের আয় হয়ে থাকে আর কি। এখন আমাকে একটু বলো যে বৈদেশিক সাহায্য এবং অনুদান, এই দুইটা আমরা যে সরকারের বিবিধ আয়, সেটার মধ্যে এই বৈদেশিক সাহায্য এবং অনুদান, তারপরে আমরা বললাম যুদ্ধের ক্ষতিপূরণ, তারপরে আমরা বললাম
জন জনসাধারণ অনেক সময় মূলক দান প্রবৃত্তি থেকে সরকার আয় করে থাকে। এখন এই যে একটা বললাম যে আহ, উম, বৈদেশিক সাহায্য ও অনুদান, এই যে বৈদেশিক সাহায্য বা অনুদান, আমরা একটা জিনিস খেয়াল করে, আমরা প্রতি বছর যখন বাজেট করা হয় তখন দেখবা যে বিদেশি লোন অ্যান্ড গ্রান্ট, এই কথাটা ঋণ এবং মঞ্জুরি, এই কথাটা থাকে বাজেটের একটা গুরুত্বপূর্ণ সেগমেন্টের মধ্যে আর কি। তো ঋণ এবং মঞ্জুরি এই কথাটার মানে কি, আমাকে তোমরা বুঝতে চেষ্টা করো যে ঋণ এবং মঞ্জুরি বলতে আমরা কি বুঝাই। ঋণ কি, আমরা আমাদের বাজেট বাস্তবায়ন করার জন্য আমাদের যে ঘাটতি থাকে সেটা থেকে আমরা বিদেশ থেকে আমরা লোন অ্যান্ড গ্রান্টের মাধ্যমে সে অর্থটা অনেক সময় আমরা কালেক্ট করে থাকি আর কি। তো লোন যে জিনিসটা হচ্ছে, বা লোন বাংলা শব্দ হচ্ছে ঋণ, ঋণটা হচ্ছে আমাকে ফেরত দিতে হবে নির্দিষ্ট সময়ান্তে, সুদ সহ সেটা ফেরত দিতে হবে, সেটাকে বলা হচ্ছে লোন বা ঋণ। আর আরেকটা কি বললাম আমরা, গ্রান্ট বা মঞ্জুরি। এই মঞ্জুরি কি? মঞ্জুরিও বৈদেশিক সাহায্য। তবে এই মঞ্জুরি যখন কথাটা বলা হয় তখন তার মানে হচ্ছে এটা হচ্ছে এককালীন তোমাকে বা তোমার দেশকে দিয়ে দেওয়া হয়েছে, সেটা আর কখনো ফেরত দিতে হবে না। অর্থাৎ লোন এবং ঋণের মধ্যে লোন এবং মঞ্জুরির মধ্যে বিশাল পার্থক্য। বৈদেশিক সাহায্যটাকে আমরা দুই ভাগে ভাগ করতে, একটা লোনের মাধ্যমে যেটা আমরা পরবর্তীতে সুদ সহ ফেরত দিতে হবে, আর একটা হচ্ছে মঞ্জুরি। এই মঞ্জুরিটা হচ্ছে আমাকে আর কখনোই ফেরত দিতে হবে না। তো যাই হোক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমাদের যে ক্লাস কার্যক্রম বন্ধ হওয়ার দরুন যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কিছুটা হইলেও বিভিন্ন নরসিংদী সরকারি কলেজের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পুষিয়ে নেওয়ার চেষ্টা করে দিচ্ছে। আমরা আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আমরা আরও আশা করতেছি অতি শীঘ্রই আমাদের এই মহামারী বা দুর্যোগটা শেষ হবে। আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলার কাছে তোমরা সকলেই প্রার্থনা করো আমরা যাতে আবার আমাদের ক্লাসরুমে ফিরে যেতে পারি, আবার তোমাদের চাক্ষুষ দেখতে পারি, তোমাদের সাথে কথা বলতে পারি, সরাসরি ক্লাস নিতে পারি। এবং আল্লাহর কাছে দোয়া করো বাংলাদেশ সহ সারা বিশ্ব থেকে যাতে আমাদের এই করোনা মহামারীটা উঠিয়ে নেয় এবং আমাদের জীবনটাকে সুস্থ স্বাভাবিক করে আর কি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। আশা করি তোমাদেরকে আমি আমার চেষ্টা করছি, তোমরাও সেটা থেকে উপকৃত হওয়ার চেষ্টা করবে এবং ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখবে, সেই কামনায় আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিতেছি। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।